হে পুলকেশ, সকাল সকাল চোখ বুজে বসে যে? ওহ, বুঝেছি, খবরের কাগজে নিশ্চয়ই তোমার মনের মতো খবর বেরোয়নি, তাই বেচারা কাগজখানা অমন করে টেবিলে গড়াগড়ি খাচ্ছে। আমি হাসতে হাসতে কথাটা বললেও পুলকেশ নিরলসভাবে আরাম কেদারায় সোজা হয়ে বসে আর মোড়া ভেঙে বলল, বুঝলে সত্যজিৎ, আমাদের দেশের তুখোড় প্রতিভাবান বদমাশ রাঘব বলগুলো বোধহয় শীতের ঘুম দিচ্ছে, আর ওদের জন্য আমার বুদ্ধির ধার কমে খোঁড়া হয়ে যেতে বসেছে। এবার মনে হয় আমার সত্যান্বেষণের কাছে অবসর নেওয়ার সময় এলো বলে। পুলকেশের কথা শেষ হতেই পার্বতী রান্নাঘর থেকে আমাদের জন্য চা নিয়ে আসলো। হ্যাঁ, সেই তো। কোথায় দেশের অপরাধের সংখ্যা কমছে তা নিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নেবে, তা না করে উনি ওনার বুদ্ধির ধার কমে যাওয়া নিয়ে হাহুতাশ করে মরছেন। সারাদিন শুধু অপরাধীদের চিন্তা আর তাদের পিছনে ধাওয়া করা, এইসবই তো চলছে তোমার মাথার মধ্যে। তুমি তো ভুলতেই বসেছ বাড়িতে আরও মানুষ রয়েছে, তাদেরও খানিক সময় দিতে হয়। এখানে তুমি বলতে পার্বতী যে নিজেকেই বুঝিয়েছে, সেটা আমি আর পুলকেশ দুজনেই বেশ ভালো করে বুঝতে পেরেছি। তবুও আমি নিঃশব্দেই চায়ের কাপে চুমুক দিতে দিতে ওদের মান অভিমানের পালা দেখতে লাগলাম। পার্বতী খেপেছে বুঝতে পেরেই সবটা সামাল দিতে পুলকেশ বলল, কি যে বলো পারো, তোমায় আমি কি করে ভুলি? তুমি তো আমার জীবনের ধ্রুব পারো, আমার ভালো। পুলকেশ আর বৌঠান যে নিজেদের মনের ভাব প্রকাশ করতে গিয়ে স্থানকাল ভুলে গেছে, সেটা মনে করানোর জন্য আমি একটা নকল কাশি দিলাম। আমার কাশির জোরেই দেখি পুলকেশ সোজা হয়ে বসে আমার দিকে তাকিয়ে আছে, আর পার্বতী ব্যস্ত হয়ে উঠে পা বাড়িয়েছে রান্নাঘরের দিকে। পারো, চাটা ঠান্ডা হয়ে গেছে এই যে, আর এক কাপ চা হবে কি? পুলকেশের কথা শুনে বৌঠান পিছন না ফিরেই জবাব দিল, এখনই দিচ্ছি। পার্বতী যেতেই পুলকেশ আমার দিকে ফিরে পড়ল, এবার বিয়ে থা করো সত্যজিৎ, নাহলে বারবার আমাদের মাঝে থেকে কোনোদিন কষ্টে কষ্টে একেবারে। আমি পুলকেশকে কথা শেষ করতে না দিয়েই খবরের কাগজ হাতে তুলে নিয়ে প্রথম পৃষ্ঠায় চোখ বোলাতেই খানিক আশ্চর্য হয়ে পুলকেশকে বলল, কি কাণ্ড দেখছো ভায়া! কলকাতার বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী শ্রী নবকুমার মিত্র খুন হয়েছেন। খবরটা ভালো করে জানার জন্য চশমাটা ঠিক করে এবার জোরে জোরেই পড়তে লাগলুম। কলকাতার বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী শ্রী নবকুমার মিত্র ও তাঁর ভাই শ্রী ভূপতি মিত্রের সম্পত্তি ভাগাভাগি নিয়ে চরম বচসার সৃষ্টি হয়েছে, এবং তার জেরেই গতকাল রাতে খুন হয়েছেন নবকুমার মিত্র। ভোর রাত থেকেই ভূপতি মিত্র পলাতক। পুলিশের দৃঢ় বিশ্বাস যে ভূপতি মিত্রই এই খুন করেছেন, এবং আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই পলাতক হত্যাকারীকে খুঁজে বের করবেন। খবরটা পড়ার পর পুলকেশের দিকে তাকিয়ে দেখি দু হাতের মাঝে ওর থুতনিটা রেখে শান্ত দৃষ্টিতে কিছু একটা ভেবে চলেছে। আমি একবার ওর নাম ধরে ডাকতেই ও আমার দিকে তাকিয়ে বলল, কি বুঝলে সত্যজিৎ? আমি একটু নড়েচড়ে বসে নিজের বুদ্ধি প্রদর্শনের জন্য বললুম, এতে আবার বোঝার কি আছে, সবটাই তো জলের মতো পরিষ্কার। ওই যে নবকুমার মিত্রের ছোট ভাই, মানে ভূপতি মিত্র, ওই তো খুনি মনে হচ্ছে। বেটা নিশ্চয়ই সব সম্পত্তি নিজের নামে করে দেওয়ার জন্য নবকুমার বাবুকে খুনের হুমকি দিয়েছিল, কিন্তু তারপরেও নবকুমার বাবু না মানতে চাইলে রাগের বশে তাকে খুন করে বসে, তারপর নিজে পুলিশের হাত থেকে বাঁচতে চম্পট দেয়। কোনো দামি জিনিস নিরুদ্দেশ হয়েছে কি? পুলকেশের প্রশ্নে আমি একটু ভেবে বললাম, না, সেই রকম তো কিছু বলা নেই এখানে। আচ্ছা সত্যজিৎ, ধরো সন্দেহের তীর তোমার দিকেই আছে। যদি সেই মানুষটা সত্যি খুন হয়, তাহলে কোনো বিচার ছাড়াই তোমার শাস্তি নিশ্চিত। সেটা জেনেও কি তুমি সেই খুন করবে? যদিও ভেবেও থাকো যে খুন করে সেই সম্পত্তির কিছু অংশ বা দামি জিনিস নিয়ে আত্মগোপন করবে, তাহলে তাহলে কি?
তাহলে নবকুমার বাবুর বাড়ি থেকে কোনো দামি জিনিস নিরুদ্দেশ হলো না কেন? ভূপতি মিত্রর যদি সম্পত্তির জন্যই খুন করা হয়ে থাকে তাহলে পালানোর সময় নিশ্চয়ই দামি জিনিসপত্র নিয়ে যেতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। কেন? সত্যজিৎ, সবশেষে একটা কিন্তু থেকেই যাচ্ছে যে। পুলকেশকে অন্যমনস্ক হতে দেখে আমি জিজ্ঞেস করলাম, সত্যি তো ওই দিকটা তো আমার ভেবে দেখা হয়নি। যদি সত্যি এরকমটা হয়ে থাকে তাহলে খুনটা করলো কে? আমার ভাবনার মাঝেই শুনতে পেলাম কেউ একজন দরজায় ধাক্কা দিচ্ছে। পুলকেশ হাঁক ছেড়ে পুটিরামকে ডাকলো। দেখো তো পুটিরাম, কে এলেন? আগে দাদাও, আচ্ছা দেখছি। 1 বছর 30-এর বিবাহিতা মহিলা এসেছেন। উনি গেটের সামনে দাঁড়িয়ে পুটিরামকে জিজ্ঞাসা করলেন, পুলকেশবাবু আছেন? ওনার সাথে কি একটু দেখা করা যাবে? মহিলার কথা শুনতে পেয়েই পুলকেশ পুটিরামের উদ্দেশ্যে বলল। ওনাকে ভেতরে নিয়ে এসো। মহিলাটি ভিতরে এসে আমাদের উদ্দেশ্যে নমস্কার করে বললেন, নমস্কার, আমি শকুন্তলা সাহা। আপনিই তো পুলকেশ বক্সী? হ্যাঁ, আমি পুলকেশ বক্সী। আর এই যে ইনি হলেন আমার সহকারী সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। শকুন্তলা দেবীকে দাঁড়িয়ে থাকতে দেখে পুলকেশ ওনাকে বসতে বলল। উনি সামনের আরাম কেদারায় বসে পড়লেন। আমি শকুন্তলা দেবীর দিকে এবার ভালো করে তাকিয়ে দেখলুম। উনি বেশ সুন্দরী হলেও ওনার চোখে মুখে এখন বিষাদের ছায়া। তবে যতই দুঃখে থাকুক না কেন, উনি পোশাকের ব্যাপারে ভীষণ পরিপাটি। হাতে দুগাছা মোটা চুড়ি, গলা ভর্তি একটা সোনার হার, আর পরনের শাড়িটাও বেশ দামি। মনে হয় সম্ভ্রান্ত পরিবারের মহিলা উনি। আসলে এতদিন পুলকেশের সাথে থাকতে থাকতে মানুষকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করার অভ্যাসটা আমার প্রায় পেয়ে বসেছে। আবার তার উপর আমার অনুমান যখন মিলে যায় তখন বেশ মজাই হয়। আর ভুল হলে একটু মন খারাপ হয় বই কি। আর অনুমানগুলো বেশিরভাগ সময় ভুলই হয়। তখন পুলকেশ ঠাট্টা সুরে আমাকে বলে, তুমি বরং বই লেখো সত্যজিৎ। তুমি যদি আবার আমার মতো মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করে রহস্যের সমাধান করতে শুরু করো তাহলে আমাকে যে কর্মহীন হয়ে পড়তে হবে। এক গ্লাস জল পাওয়া যাবে? শকুন্তলা দেবীর কথা শুনেই পুলকেশ বলল, হ্যাঁ হ্যাঁ, একটু বসুন। এই পুটিরাম, এক গ্লাস জল আনতো। যাই বাবু। এবার শকুন্তলা দেবী একটু ইতস্তত করতে করতে বললেন, পুলকেশবাবু, আমি আপনার নাম অনেক শুনেছি। দয়া করে আমাকে সাহায্য করুন। আমি বড় নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমায় ফিরিয়ে দেবেন না? শকুন্তলা দেবী কথা বলতে বলতে কেঁদে ওঠায় পুলকেশ ব্যস্ত হয়েই বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, আপনি আপনি একটু শান্ত হন। আমি আপনার সমস্ত কথাই শুনব। এই পুটিরাম, জলটা নিয়ে আয় তাড়াতাড়ি। পুলকেশের কথার মাঝেই রান্নাঘর থেকে ট্রে হাতে বেরিয়ে এলো পার্বতী। টেবিলের ওপর ট্রেটা রেখে একবার কটমট করে পুলকেশের দিকে তাকিয়ে জলের গ্লাসটা শকুন্তলা দেবীর হাতে তুলে দিয়ে মুচকি হেসে পাশের আরাম কেদারায় বসে পড়ল। বুঝলুম বেচারা পুলকেশের ওপর এবার একটা ঝড় বইতে চলেছে। শকুন্তলা দেবীকে পার্বতীর দিকে তাকিয়ে থাকতে দেখে পুলকেশ পার্বতীর দিকে ইশারা করে বলল, ইনি আমার অর্ধাঙ্গিনী পার্বতী, আর পারো ইনি হলেন শকুন্তলা দেবী। পার্বতী আর শকুন্তলা দেবী দুজনেই একে অপরের দিকে হাসি মুখে তাকিয়ে নমস্কার করল। হাতে থাকা জলের গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে একটু শান্ত হয়ে বসে তারপর পুলকেশের দিকে তাকিয়ে শকুন্তলা দেবী বলতে শুরু করলেন, আপনি নিশ্চয়ই বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী নবকুমার মিত্রের নাম শুনে থাকবেন। ওনার কথায় আমি চমকে উঠে একটু জোরেই বলে ফেললাম, বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী নবকুমার মিত্র? মানে গতকাল রাতে যিনি খুন হয়েছেন ওই নবকুমার মিত্রের কথাই বলছেন আপনি? উনি নিঃশব্দে মাথা নাড়লেন। ওনার সাথে আপনার সম্পর্ক কি? পুলকেশের প্রশ্নের জবাবে শকুন্তলা দেবী বললেন, উনি আমার বাবা হন।
আর যাকে হত্যাকারী হিসেবে ধরা হচ্ছে মানে ভূপতি মিত্রকে, উনি আমার কাকা হন। আপনি যে বলছেন ভূপতি মিত্র মানে আপনার কাকাকে হত্যাকারী হিসেবে ধরা হচ্ছে, কিন্তু সমস্ত প্রমাণ মানে খবরের কাগজে পুলিশের বক্তব্য অনুযায়ী উনি আসল খুনি। তাই এখানে তো আর কোনো ধরা বা ভাবার জায়গাই থাকছে না। না না, আমার দৃঢ় বিশ্বাস কাকা এই কাজ কিছুতেই করতে পারেন না। আমি মরে গেলেও এই কথা বিশ্বাস করব না। যেখানে পুলিশ পর্যন্ত জানিয়ে দিয়েছে যে আপনার কাকাই হত্যাকারী, আর আপনার বাবাকে খুন করার একটা মজবুত মোটিভও ছিল ওনার, তার উপর তিনি পলাতক, সব মিলিয়ে সব প্রমাণ ওনার বিরুদ্ধেই যাচ্ছে। তারপরেও আপনি কি করে বলছেন যে আপনার কাকাই খুন করেননি? বরং আপনার তো ঠিক উল্টোটাই ভাবা দরকার, মানে আপনার বাবার হত্যাকারী হিসেবে তাকে কি করে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া যাবে সেটাই দেখা দরকার। এতক্ষণ পর্যন্ত শান্ত হয়ে সব কথাগুলো শুনলেও পুলকেশের শেষের কথাগুলো শুনে শকুন্তলা দেবী দুবড়ে কেঁদে উঠলেন। এরকম বলবেন না পুলকেশ বাবু। আমি যে বড় আশা নিয়ে এসেছি। আমি শুনেছি আপনি আপনি ঠিক কোনো না কোনো উপায়ে আসল অপরাধীকে খুঁজে বের করেনি আর নির্দোষদের বাঁচিয়ে দেন। আমি 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 এটা মন থেকে মানি যে আমার কাকা এসব করতে পারেন না। আচ্ছা, এমন তো হতে পারে যে আমার কাকা কোনো বড় বিপদে পড়েছেন, হয়তো হয়তো অন্য কেউই খুন করেছে, আর সেই হয়তো কাকাকে অন্য কোথাও সরিয়ে নিয়ে গেছে, যাতে করে সবাই কাকাকেই দোষী ভাবে এবং ভাবে যে তিনি খুনটা করে পালিয়ে গেছেন। শকুন্তলা দেবীর এই কথাগুলো শুনে আমি প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। পরে ভাবলুম কাকার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থেকেই হয়তো উনি এগুলো বলছেন। পুলকেশের দিকে তাকিয়ে দেখলুম যে সে শান্ত দৃষ্টিতে শকুন্তলা দেবীকে পরখ করে চলেছেন। তাঁর এই দৃষ্টিতে শকুন্তলা দেবী কিছুটা মিয়ে গিয়ে আমতা আমতা করে বললেন, না মানে আসলে আমি শুধু বলছিলাম যে হতে পারে। বুঝলাম। এবার আপনি এই হত্যার ব্যাপারে ঠিক কি কি জানেন তার সমস্তটাই আমার পুঙ্খানুপুঙ্খভাবে জানা দরকার। কোনো কিছু যেন বাদ না যায়। কোনো কিছু না মানে কোনো কিছুই না। সমস্তটাই আপনাকে বলবো, আর তার জন্যই তো এখানে আসা। তবে তার আগে আমার পরিবারের সম্বন্ধেও আপনাকে জানানো দরকার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আপনি বলতে শুরু করুন। দক্ষিণ কলকাতার চৌরাস্তায় আমাদের মিত্র ভবন। আমাদের পরিবারের সদস্য বলতে আমার ঠাকুরদাদা যদিও মাসখানেক আগেই গত হয়েছেন, এছাড়া আমার বাবা নবকুমার মিত্র, মা শান্তনা মিত্র, আমার থেকে 6 বছরের বড় দাদা অসীম মিত্র এবং তার স্ত্রী অর্থাৎ আমার বৌদি সায়নী মিত্র। ওদের দুজনের বছর চারেকের একটা কন্যা সন্তান আছে যার নাম নীলিমা। ওই বাচ্চাটাই এখন আমাদের বাড়িকে মাতিয়ে রাখে। আর রয়েছেন আমার কাকা ভূপতি মিত্র। কাকা অবশ্য বিয়ে করেননি, তিনি এই ব্যবসা কাজ আর আমাদের নিয়েই মেতে থাকতেন। আমাদের পরিবারে আরও একজন সদস্য রয়েছে, নাম সুমি। আমার কাকার দত্তক নেওয়া সন্তান সুমি। ওকে দত্তক নেওয়া হলেও আমরা কেউ কোনোদিন ওকে আলাদা ভাবিনি। আমি আর সুমি সেই ছোট থেকেই খুব ভালো বন্ধু বলতে পারেন। আমার বিয়ের পরেও সেই একই রকম ভাব রয়ে গেছে আমাদের মধ্যে। ওর সাথেই আমার সব থেকে বেশি ভাব, তবে দাদা ওর সাথে খুব একটা বেশি মিশত না। তা বলে অপছন্দ করতো এমনটা নয়। আমার বাবা বরাবরই একটু গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন। তাছাড়া সবসময় ব্যবসার কাজেই নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসতেন। আমাদের সেরকমভাবে কোনোদিনই সময় দিতে পারেননি। তাই বাবার থেকে একটু দূরত্বই বজায় রাখতাম আমরা। আমাদের যত আবদার অন্যায় সমস্তটাই ছিল কাকার কাছে। কাকাই আমাদের সমস্তটাই বিনা বাক্য ব্যয় মেনে নিত। এতক্ষণ পর্যন্ত তো আমার পরিবারের সম্বন্ধে বললাম, এবার আসি আসল কথায়। পুলকেশের দিকে তাকিয়ে দেখি সে সোজা হয়ে বসে
শান্তভাবেই শকুন্তলা দেবীর কথাগুলো শুনছেন এবং বৌঠানও বেশ মনোযোগ দিয়ে শুনছেন। আমিও সোজা হয়ে বসে শকুন্তলা দেবীর কথায় মনোনিবেশ করলাম। আমাদের স্বর্ণ ব্যবসা চলে আসছে আমাদের ঠাকুরদাদার আমল থেকে, তবে ব্যবসা ফুলে ফেঁপে ওঠে আমার বাবা আর কাকার আমলে। বংশ পরম্পরায় আমার দাদাও ব্যবসায় যোগ দেয়। বাবা আর কাকা দুজনেই ব্যবসার হাল দাঁড় করানোর জন্য প্রচুর পরিশ্রম করেছে। দুজনের মধ্যে কোনোদিনও সেরকম ভুল বোঝাবুঝি হয়নি। তবে দাদু মারা যাবার পর থেকেই শুরু হয় নানান সমস্যা। একদিন আমাদের পারিবারিক উকিলবাবু জয়ন্ত ঘোষাল এসে জানান যে দাদু সম্পত্তি সংক্রান্ত একটা নাকি উইল বানিয়ে গেছেন। মা, বাবা, কাকা, দাদা আর আমার ভাগের সম্পত্তি দাদু সমান ভাগে ভাগ করে দিলেও সুমির ভাগে সম্পত্তির পরিমাণ ছিল আমাদের সম্পত্তির 10 ভাগের 1 ভাগ মাত্র। এই নিয়ে অবশ্য সুমির কোনো মাথা ব্যথাই ছিল না। ওর মতে নিজের রক্ত না হয়েও আমরা যে ওকে এত ভালোবাসা দিয়ে বড় করেছি এটাই অনেক। আর তাছাড়া দাদু যেটুকু ভাগ সম্পত্তি হিসেবে ওকে দিয়ে গেছে সেটাও ওর কোনো দরকার ছিল না। কিন্তু কাকা আর আমি কিছুতেই এই বিষয়টা মেনে নিতে পারছিলাম না। তাই এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি আর কাকা গেলাম বাবার কাছে। যদিও বাবা সবটাই জানতেন, তারপরেও মনে আশা ছিল বাবা নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে ভাববেন। কিন্তু আমাদের ভুল প্রমাণিত করে বাবা বললেন, এই বিষয়ে আমার কিছু করার আছে বলে মনে হয় না। বাবা যা সিদ্ধান্ত নিয়ে গেছেন তার ওপর আমার কিছু বলা মানেই মৃত মানুষটাকে অসম্মান করা, আর আমি তা কিছুতেই করতে পারি না। বাবা ঠিক যতটা গম্ভীর শান্ত স্বরে কথাগুলো বলেছিলেন, কাকা ঠিক ততটাই উত্তেজিত হয়ে উত্তর দিয়েছিলেন, তার মানেটা কি দাদা? কই এই শকুন্তলা, অসীম ওরা তো ওদের প্রাপ্যটা পেয়েছে, তাহলে সুমি কেন ওর প্রাপ্যটা পাবে না? কেন, ও কি দোষ করেছে? তার কারণটা তোমার ভালো করেই জানা আছে। সুমি তোমার নিজের রক্ত না, দত্তক নিয়েছ তুমি। এটা নিশ্চয়ই ভুলে যাওনি। বাবার কথা শুনে আমি যেমন চমকে উঠেছিলাম, কাকাও বোধহয় তার থেকেও বেশি চমকে উঠেছিলেন। তিনি হয়তো ভাবতেও পারেননি যে বাবা এরকম কিছু বলতে পারেন। শুধু কাঁপা কাঁপা স্বরে বলে উঠেছিলেন, এর শেষ আমি দেখেই ছাড়বো। সুমিকে ওর প্রাপ্যটা আমি পাইয়ে দেওয়ার জন্য আমার যা যা করণীয় তাই আমি করব। এতে যদি খারাপ কিছু করতে হয় তাই সই। আমি এর শেষ দেখেই ছাড়বো, কিছুতেই ছাড়বো না, আমি কিছুতেই না। এই বলে কাকা বেরিয়ে গিয়েছিলেন। সেদিন আর রাতে ঘরে ফেরেননি। আমিও আমার শ্বশুরবাড়ি ফিরে যাই। আমি প্রতিদিনই বাড়িতে টেলিফোন করে খবর নিতাম সুমির থেকে। শুনতাম বাবা আর কাকার মধ্যে কথা তো দূর, মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ। সুমি অনেকবার চেষ্টা করেছে, কিন্তু কাকা কোনো কথাই শোনেননি। মাঝে একবার আমি ওই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেদিন একটা কাজ পড়ে যাওয়ায় কারোর সাথেই সেইভাবে দেখা না করেই ফিরে যেতে হয় আমায়। কি কাজ ছিল জানতে পারি কি? না, আসলে তেমন কিছু না, ওই আমার নিজেরই একটু কাজ ছিল তো তাই। বেশ, তারপর বলুন। এরপর গতকালের আগের দিন মানে শনিবার রাত 9টা নাগাদ কাকা টেলিফোন করে বলেন, হ্যালো, শুনতে পাচ্ছিস? শোন, আমি একটা কথা জানতে পেরেছি, আর তোদেরও এই কথাটা জানার দরকার। তুই একটা কাজ কর, কাল সকাল সকাল এখানে চলে আয়। আমি এখন রাখছি, বুঝলি? আমায় এক্ষুনি বাড়ি ফিরতে হবে। আমাকে কিছু না বলতে দিয়ে ফোনটা হট করে রেখে দিলেন তিনি। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। রবিবার সকালেই দাদা টেলিফোন করে জানালো যে বাবা নাকি খুন হয়েছে, কাকা নিখোঁজ, আর কাকাই নাকি বাবাকে খুন করে পালিয়েছে। বিশ্বাস করুন, ওই সময় আমি না, আমার চারপাশটা অন্ধকার ছাড়া আর কিছুই যেন দেখতে পারছিলাম না। কোনো মতে নিজেকে সামলে নিয়ে
আমি আর আমার স্বামী রওনা দিলাম। পৌঁছতেই দেখি বাড়ির সামনে আশেপাশের মানুষের ভিড়, চাপা গুঞ্জন। একটু একটু করে যখন বাড়ির ভিতরের দিকে এগিয়ে যেতে থাকলাম, চারদিকে তখন পুলিশের ভিড়। মা চোখ বুজে সুমির কোলের উপর এলিয়ে রয়েছেন, আর সুমি সমানে মাকে বাতাস করে চলেছিল। বুঝলাম বাবার শোকে জ্ঞান হারিয়েছেন। অতিরিক্ত কাঁদার ফলে সুমির চোখ দুটো লাল হয়ে রয়েছে। দাদা তখন পুলিশের সাথে কথা বলতে ব্যস্ত। এর মধ্যেই আমি এগিয়ে গেলাম নিচের তলার ঘরের দিকে, যেখানে বসে ব্যবসা সংক্রান্ত কাজ করতেন বাবা। গিয়ে দেখলাম বাবার প্রাণহীন দেহটা পড়ে রয়েছে খাটের মাঝে। ওনার বুকের বাম দিকে একটা গভীর ক্ষত, ক্ষতের চারপাশে রক্ত জমাট হয়ে রয়েছে। বাবার শরীরে প্রাণ না থাকলেও খোলা চোখ দুটোতে যেন ভয়, আতঙ্ক আর কষ্টের ছাপ তখনও রয়ে গেছে। আপনি ভাবুন কি বিশাল পরিমাণে কষ্ট তিনি পেয়েছিলেন। কথাগুলো বলতে বলতে নিজেকে সামলাতে না পেরে প্রায় ডুবড়ে কেঁদে উঠলেন শকুন্তলা দেবী। পার্বতী ওনার হাতের ওপর হাত রেখে শান্ত করতে লাগলেন। কে প্রথম জানতে পারেন যে আপনার বাবা খুন হয়েছেন? শকুন্তলা দেবী নিজেকে সামলে বললেন, শম্ভু কাকা প্রথম দেখেন। উনি অনেক দিন থেকেই আমাদের বাড়িতে কাজ করতেন। প্রতিদিনের মতো গতকালও তিনি ঘর পরিষ্কার করতে গিয়ে দেখেন বাবা আর নেই। আচ্ছা, যে অস্ত্র দিয়ে খুনটা করা হয়েছে সেটা কি পাওয়া গেছে? না, পাওয়া যায়নি। পুলিশ পুরো বাড়ি তল্লাশি করেছেন, কিন্তু খুনের অস্ত্র খুঁজে পাননি। ওনাদের ধারণা কাকা খুন করে ওই অস্ত্র কোথাও লুকিয়ে রেখেছেন, যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়। আপনার মা, বাবার সাথে সুমির সম্পর্ক কেমন? মা আমাদের দুই ভাই বোনের মতো সুমিকেও স্নেহ করত, ভালোবাসত। কিন্তু বাবা যেমন আমাদের থেকে দূরে দূরে সরে থাকতেন, তেমনি সুমির সাথেও বেশি কথা বলতেন না। তবে আমাদের দুই ভাই বোনের জন্য কোনো কিছু আনলে সুমির জন্যও কিন্তু আনতেন। তা কিন্তু তিনি ভুলে যাননি কখনো। বুঝলাম। পুলকেশবাবু, অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে। দয়া করে আপনি আসল অপরাধীকে খুঁজে বের করুন। আপনার যা পারিশ্রমিক লাগে আমি তাই দেব। আর আমার কাকাকেও খুঁজে দিন। আপনার কাছে হাত জোড় করছি আমি। চিন্তা করবেন না, আসল অপরাধী যেই হোক না কেন এই ঘটনার সত্যান্বেষণ আমি করবই। আজ বিকালের দিকে আমি একবার আপনাদের বাড়ি যাব। সকলকে বাড়িতে উপস্থিত থাকতে বলবেন। আর হ্যাঁ, আপনি আর আপনার স্বামীও কিন্তু উপস্থিত থাকবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আজ তাহলে উঠি, বিকেলে দেখা হবে কেমন? শকুন্তলা দেবী চলে যাবার পর পুলকেশ কিছু একটা ভেবে আমার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও সত্যজিৎ, একটু বেরোতে হবে। পুলকেশের কথা শুনেই পার্বতী রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, যেখানে যাচ্ছ যাও, তবে দুপুরের মধ্যে ফিরে এসো। মাছের মাথা দিয়ে মুগ ডাল করব আজ। আমি বিনা বাক্য ব্যয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম পুলকেশের সঙ্গে। যদিও গন্তব্য আমার জানা নেই, তাই পথে যেতে যেতেই জিজ্ঞাসা করল, তা ভাইয়া কত দূর যাচ্ছি? খুব বেশি দূর না, আমাদের এখন গন্তব্য বিধুবাবুর আস্তানা। অনেকদিন হলো ওনার সাথে গপ্প করা হয় না। পুলকেশের কথা শুনে বুঝলুম বাবু বেশ খোশ মেজাজে আছেন। আসলে বিধুবাবুর সঙ্গে পুলকেশের বরাবরের সাপে নেউলে সম্পর্ক। অবশ্য পুলকেশের এই সম্পর্ক নিয়ে বেশ মজাই পাই আমি। তবে কাজের সময় রেগে গেলে তখন ব্যাপারটা আলাদা রকম হয়ে যায়। পুলিশ স্টেশনে পৌঁছতেই বাইরে দাঁড়িয়ে থাকা দুজন কনস্টেবল আমাদের দেখে সেলাম ঠুকে দিল। আমরাও একটু হেসে ভিতরে গিয়ে দেখি বিধুবাবু আয়েশ করে চা পান করছেন। আমাদের দেখেই চোখ মুখ কুঁচকে বললেন, তা আপনাদের আবার এখানে কি দরকার? দেখুন, আমি কিন্তু কাজের সময় একটু বিরক্ত পছন্দ করি না। উনি যে আমাদের হঠাৎ আগমনে খুব একটা খুশি হবেন না তা আমাদের জানাই ছিল।
তাই ওনার কথায় বিশেষ পাত্তা না দিয়েই পুলকেশ বলল, কি যে বলেন বিধুবাবু, আপনাকে কি আমরা বিরক্ত করতে পারি বলুন? আপনি একজন ব্যস্ত মানুষ, কত কাজ আপনার। আপনার মতো একজন সৎ নিষ্ঠাবান পুলিশ আছে বলেই আমাদের সমাজ বিপদমুক্ত। সাধারণ মানুষজনরাও নিশ্চিন্তে থাকতে পারছে। মানুষের বিপদে আপনি যেভাবে ঝাঁপিয়ে পড়েন, সত্যি আমি ভাগ্যবান যে আপনার মতো একজন মানুষের সাথে আমার পরিচিতি আছে। পুলকেশের মধুর কথাগুলো শুনে বিধুবাবু ভিতরে ভিতরে আনন্দে আত্মহারা হয়ে ফুলে ফেপে উঠেছেন। তা ওনার মুখ দেখেই বুঝতে পারছি। তাও তিনি নিজেকে গম্ভীর দেখানোর চেষ্টা করে বলতে লাগলেন, হ্যাঁ, সে তো বটেই। আমার কর্তব্য আমি একদম নিষ্ঠার সাথে পালন করি। আমার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, জানেন তো মশাই? আজ পর্যন্ত যত কেস এসেছে সব আমি একদম নিজের হাতে সমাধান করেছি। কম দিন তো হলো না কাজ করছি। এই হচ্ছে বিধুবাবুর আরেক স্বভাব। নিজের নামে একটু প্রশংসা শুনলেই সেটাকে তিনি নিজের মতো করে আরও রং চড়িয়ে বলতে ভালোবাসেন। ওনার কথাগুলো শুনে আমার একটু হাসি পেলেও দেখলাম পুলকেশ বেশ গভীর মনোযোগ দিয়ে শুনছে আর প্রতিটি কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানাচ্ছে। শুনলাম আপনি ওই স্বর্ণ ব্যবসায়ী নবকুমার মিত্রর খুনের মামলা তদন্ত করছেন। তদন্ত কি বলছেন পুলকেশবাবু? আমি তো আসল হত্যাকারীকেই শনাক্ত করে ফেলেছি। একবার খালি হাতের মধ্যে পাই, তারপর ওর মুখ দিয়ে যদি ওর অপরাধ স্বীকার করতে না পেরেছি, আমার নামও। তা আসল অপরাধীকে জানতে পারি বিধুবাবু? কে আবার? নবকুমার বাবুর ভাই ভূপতি মিত্র। ও আচ্ছা, তা ওনার বিরুদ্ধে কি প্রমাণ পেয়েছেন আপনি? আর নবকুমার বাবুকে যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সেটা পেয়েছেন আপনি? না না, সে অস্ত্র কি আর উনি ফেলে রেখে যাবেন? ওই নিয়েই মনে হয় উনি চম্পট দিয়েছেন, আর খুনটা উনিই করেছেন। সেই জন্যই তো গা ঢাকা দিয়ে বসে রয়েছেন। তবে পালিয়ে যাবে কোথায়? খুব শীঘ্রই ওনাকে ধরে ফেলব। পোস্টমর্টেম রিপোর্ট পেয়েছেন? না, কাল দুপুরের দিকে হাতে পাবো। কিন্তু কেন বলুন তো? এতক্ষণ পর্যন্ত বিধুবাবু বেশ ভালো করে কথা বললেও পুলকেশের শেষের কথা উনি সত্যিই গম্ভীর হয়ে গেছেন। নবকুমার বাবুর মেয়ে মানে শকুন্তলা দেবী এই খুনের কিনারা করে আসল অপরাধীকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছেন আমার ওপর। আর এই তদন্ত করতে আপনার সাহায্য আমার লাগবে। এই একটা সহজ ব্যাপার নিয়ে এত মাতামাতি করার কি আছে আমি বুঝি না। আমি তো জানি আসল অপরাধী হলো ওই ভূপতি মিত্রই। খালি ওকে একবার হাতে পাওয়ার অপেক্ষা, তারপরই সব একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এসবের মধ্যে আপনারা না জড়ানোই ভালো, বুঝলেন? শুধু শুধু আপনার বাড়তি খাটনি হবে। হ্যাঁ, সে আপনি ধরুন ভূপতিবাবুকে, কিন্তু আমার ওপর এখন একজন দায়িত্ব দিয়েছে, তখন আমি জানি কিভাবে নিজের কর্তব্য পালন করতে হয়। আমার কাজের মাঝে কেউ বাধা দিলে তাকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটাও আমার খুব ভালো করেই জানা আছে। আর আমার কাজে যদি আপনি বাধা দেন তাহলে আমি কিন্তু পুলিশ কমিশনারের কাছে আপনার নাম জানাতে বাধ্য হব। পুলকেশ শান্তভাবে কথা বলার মাঝে হঠাৎ গম্ভীর হয়ে যাওয়ায় বিধুবাবু আমতা আমতা করে বললেন, যা ভালো বোঝেন করুন, আমি আর কি বলবো। সমাধান হয়ে যাওয়ার কেসের পেছনে আপনি যদি সময় দিতে চান দিন, তাতে আমার কি। পরে আবার বলবেন না যে আমি আপনাকে জানাইনি। না, সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন, কাল দুপুরে আসবো আমি রিপোর্টগুলো নিতে। আজ তবে উঠি, কেমন? আমরা বেরিয়ে আসার সময় শুনতে পেলুম বিধুবাবু কিসব বিড়বিড় করে কারোর মুণ্ডপাত করছেন। তবে সেটা যে পুলকেশ বক্সী তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই কেসটা নিয়ে পুলকেশ যে আবার তদন্ত শুরু করেছে এই ব্যাপারটাতে উনি বেজায় চটেছেন। যখন বাড়ি ফিরলাম তখন দুপুর 1টা। ফিরতেই দেখি পার্বতী খাবার সাজাচ্ছে। আমাকে দেখেই বলল, তাড়াতাড়ি স্নান সেরে নাও দুজনে,
না হলে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। আমরাও আর কথা না বাড়িয়ে স্নান সেরে খেতে বসে গেলাম। খেতে খেতে পুলকেশ আমায় বলল, খেতে উঠে আবার তুমি ভাত ঘুম দিতে যেও না। মনে আছে তো বিকালে নবকুমার বাবুর বাড়ি যেতে হবে? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বোঝালাম মনে আছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে পুলকেশকে দেখলাম ওর লাইব্রেরির ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। বুঝলাম এখন ও এই কেস নিয়ে গভীর চিন্তায় বসবে। আমিও আমার ঘরের দিকে গেলাম খানিকক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। বিকেলে নবকুমার বাবুর বাড়ি পৌঁছতেই দেখলুম শকুন্তলা দেবী আর একজন ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন গেটের সামনে। সম্ভবত উনি শকুন্তলা দেবীর স্বামী। আমাদেরকে দেখতে পেয়েই এগিয়ে এসে জানালেন যে আমাদের জন্যই ওরা অপেক্ষা করছেন। আমরা ওনাদের প্রতি নমস্কার জানালাম। অমলবাবুকে প্রথম দেখায় বেশ অমায়িক বলে মনে হলো। উনি যে সাজ পোশাকের ব্যাপারে বেশ রুচিশীল তা ওনাকে দেখেই বোঝা যায়। ওনার সাথে সাথে কথা বলতে বলতে বাড়ির চারপাশটা দেখতে লাগলাম। দোতলা একটা সাজানো গোছানো বাড়ি, তার চারদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। সামনেই বিশাল আকারের লোহার গেট। গেট পেরিয়ে একটা রাস্তা চলে গেছে বাড়ির মূল দরজা পর্যন্ত। এই রাস্তার চারপাশে ফুলের বাগান। এক কথায় বেশ সাজানো গোছানো বাড়ি। বাড়ির ভিতরে প্রবেশ করতেই 1 বছর চারেকের বাচ্চা দৌড়ে এসে শকুন্তলা দেবীর হাত ধরে অভিযোগের স্বরে বলতে লাগলো, সেই কখন থেকে তোমার জন্য বসে আছি, এত দেরি করলে কেন আসতে? তুমি জানো কেউ আর আগের মতো আমার সাথে খেলা করে না, সবাই চুপ করে বসে থাকে, একটুও ভালো লাগে না আমার। শকুন্তলা দেবী বাচ্চাটাকে বুঝিয়ে সুঝিয়ে ঘরের মধ্যে নিয়ে গেল। এরপর তিনি একে একে সকলের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। পরিচয় পর্ব শেষ হওয়ার পর অসীমবাবু বেশ বিরক্ত হয়ে বললেন, আসল যে খুনি তাকে না ধরে বাকি মানুষদের এই জেরা করার কি কোনো মানে হয়? যে খুনি তাকে গিয়ে ধরুন। এমনিতেই আমাদের মনের অবস্থা ভালো না, তারপর এক কথা বারবার বলতে হচ্ছে। পুলকেশ ধীরে ধীরে অসীমবাবুর সামনে গিয়ে শান্ত গলায় বলল, একই কথা বারবার কেন? যদি 1000 বার বলতে হয় তাই বলবেন। আর খুনি আসলে কে তা তো প্রমাণ হবেই। হতেই পারে শেষে গিয়ে আপনি খুনি হিসেবে প্রমাণিত হলেন। না না, এরকমভাবে দেখার কিছু হয়নি। আমি শুধু বলছি, আর যতদিন না কিছু প্রমাণ হচ্ছে ততদিন আপনারা সকলেই আমার সন্দেহের তালিকায় রয়েছেন। আর অসীমবাবু, আশা করি আপনি আমাকে সহযোগিতা করবেন। হঠাৎ করে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজে চমকে উঠে পিছনে তাকিয়ে দেখি একজন ভৃত্য নিচু হয়ে পড়ে থাকা গ্লাসগুলো তুলছে। মাঝে একবার বোধহয় আর চোখে পুলকেশের দিকে তাকালো, তারপর সবার উদ্দেশ্যে ক্ষমা চেয়ে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। পুলকেশকে সেদিকে তাকিয়ে থাকতে দেখে শকুন্তলা দেবী বললেন, উনি আমাদের বাড়িতে কাজ করেন, মদনদা। 6 মাস হলো এসেছেন। আগের যিনি ছিলেন তিনি হঠাৎ করেই গ্রামের বাড়ি গেলেন আর ফিরলেন না। কেন বুঝতে পারিনি। কেবলমাত্র একটা চিঠি পাঠিয়ে জানিয়ে দিলেন যে উনি আর এই কাজ করতে পারবেন না, তার বদলে ওনার একজন বিশ্বস্ত লোক পাঠাচ্ছেন। তারপরেই মদনদা আসলেন। তখন আমাদেরও একজনের প্রয়োজন ছিল, তাই আর বিশেষ কিছু জিজ্ঞেস করিনি ওনাকে। হ্যাঁ, উনি তো ভালোই বেশ কাজ করছেন। শকুন্তলা দেবী এতগুলো কথা বললেও ওনাকে হঠাৎ করেই কেমন যেন অন্যমনস্ক মনে হতে লাগলো। বুঝলাম। আচ্ছা, নবকুমার বাবু যেই ঘরে খুন হয়েছেন সেই ঘরটা একবার দেখতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। এই বলে শকুন্তলা দেবী ওই ঘর থেকে চলে গেলেন। ঘরে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে আসতে লাগলো। 2 দিন ধরে ঘরটা বন্ধ থাকার দরুন এই গন্ধ। পুলকেশকে দেখলুম সে তার কাজে বেশ কোমর বেঁধে নেমে পড়েছে, মানে খানা তল্লাশির কাজে।
ঘরের প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করছে সে। এরপরও শকুন্তলা দেবীকে বলল, আপনি কি একটু সুমি দেবীকে এই ঘরে পাঠিয়ে দিতে পারবেন? আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এই বলে শকুন্তলা দেবী বেরিয়ে গেল ঘর থেকে। পুলকেশ দেখি মেঝের ওপর উপুর হয়ে বসে খাটের নিচে কিছু একটা দেখছে। তারপর হাত বাড়িয়ে জিনিসটা নিয়ে জানলার সামনে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিজের পকেটের মধ্যে চালান করে দিল। বাইরে থেকে একটা রমণীকণ্ঠ শোনা গেল, আসবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন। পুলকেশের উত্তরে উনি ঘরে প্রবেশ করে এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। ঘটে যাওয়া সমস্ত ঘটনায় তিনি যে ভিতরে ভিতরে একদম ভেঙে পড়েছেন তার ছাপ স্পষ্টভাবে ওনার মুখে ফুটে উঠেছে। আচ্ছা, নবকুমার বাবুর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? আসলে জেঠু বেশি কথা বলতেন না, সবসময় কাজ নিয়েই থাকতে ভালোবাসতেন। তবে কোনো দাদা দিদির জন্য কোনো কিছু আনলে আমার জন্যও নিয়ে আসতেন। সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার পর নবকুমার বাবুর সাথে আপনার কোনো কথা হয়েছিল? না, ওই যে বললাম, জেঠু এমনিতেই কথা বলতেন না। ওই ঘটনার পর থেকে তো একদমই চুপ করেছিলেন। তবে এই বিষয়ে আমি একবার ওনার সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু উনি এই বিষয়ে কোনো কথাই শুনতে চাননি। না মানে আপনার নিশ্চয়ই রাগ হচ্ছিল, বাড়ির সবাই যা সম্পত্তি পেয়েছে আপনি কেবল তার এক ভাগই পেয়েছেন। আপনার সাথে তো অন্যায় করা হচ্ছে। এসব আপনি কি বলছেন পুলকেশবাবু? যে পরিবার আমাকে একটা অনাথ আশ্রম থেকে তুলে এনে তাদের ভালোবাসা স্নেহ দিয়ে বড় করে তুলেছে, তাদের প্রতি আমার রাগ থাকবে? তাও আবার সম্পত্তির জন্য? না পুলকেশবাবু, আমি অতটাও নিচু মানসিকতার নই। আমি তো বাবাকে বলেইছিলাম এসব সম্পত্তি আমার চাই না। তোমরা শুধু আমাকে এইভাবে ভালোবেসে যেও, তাতেই আমি খুশি। যেদিন রাতে নবকুমার বাবু খুন হলো সেদিন কি ভূপতি বাবুর সাথে ওনার কোনো কথা হয়েছিল? না, বাবা তো সেদিন সকালে যে বেরিয়েছিলেন আর বাড়ি ফেরেননি। তারপর জেঠুর খুন হবার পর থেকে তো সবাই ভেবে চলেছে যে বাবাই খুন করেছেন। কেউ একবারও ভাবছে না যে বাবারও বিপদ হতে পারে। আমি জানি, আর যাই হোক, বাবা খুন করতে পারে না। আপনার কাছে আমি হাত জোড় করছি, দয়া করে আপনি বাবাকে খুঁজে দিন আর আসল অপরাধীকে শাস্তি দিন। চিন্তা করবেন না, আসল অপরাধী যেই হোক শাস্তি তাকে পেতেই হবে। পুলকেশ তখন ঘরের প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে চলেছে। টেবিলের ওপরে রাখা কাগজপত্রগুলো মনোযোগ সহকারে পড়ে আবার সে রেখে দিল। ডেকেছিলেন আমায়? হ্যাঁ আসুন অসীমবাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বলুন, কি জানতে চান? নবকুমার বাবু যখন খুন হয় আপনি কোথায় ছিলেন? আমি তো ঘরেই ছিলাম। আর অত রাতে ঘরে না ঘুমিয়ে কোথায় যাব? সুমি দেবীর সাথে আপনার সম্পর্ক কেমন? সেরকমভাবে কথা হয় না। আসলে এই ব্যাপারটা আমি ঠিকভাবে গ্রহণ করতে পারিনি। হঠাৎ করে কাকা একটা মেয়েকে নিয়ে আসলো আর তাকে বোন বলতে হবে, এটা আমি মেনে নিতে পারিনি। ভূপতি বাবুর সাথে সম্পত্তি নিয়ে কোনো আলোচনা কি হয়েছিল? না, তবে বোন আর কাকা মিলে বাবার কাছে এই বিষয়ে কথা বলতে গিয়েছিল, তা জানি। আচ্ছা, আপনার কেন মনে হয় আপনার কাকাই খুন করেছেন? কিসের জন্য আবার? ওই যে সুমির ভাগে সম্পত্তি কম দেওয়া হয়েছে বলে। এই নিয়েই তো যত সমস্যা। এই কাকার যখন এতই দরদ, তাহলে নিজের সম্পত্তিটা সুমির নামে করে দিলেই তো হতো। কথার মাঝেই কিছু একটা দেখতে পেয়ে দরজার পাশে টেবিলের নিচে ঝুঁকে কী যেন সে দেখতে লাগলো। তারপর অসীমবাবুকে জিজ্ঞাসা করল, নবকুমার বাবুর শরীরটা ওই খাটের মাঝখানেই ছিল। হ্যাঁ, কেন বলুন তো? তাহলে ওই রক্তের ফোঁটা আসলো কোথা থেকে? রক্তের ফোঁটা? কিন্তু
বাবা তো মৃত অবস্থায় বিছানাতেই ছিলেন, তাহলে এই রক্ত কোথা থেকে আসলো? সেটাই তো প্রশ্ন, রক্তের ফোঁটা আসলো কোথা থেকে? আচ্ছা চলুন, আমাদের একবার আপনার মায়ের ঘরে নিয়ে চলুন তো, ওনার সাথেও কথা বলা জরুরি। হ্যাঁ, তবে মাকে বেশি চাপ দেবেন না। বুঝতেই তো পারছেন, বাবাকে হারিয়ে মা একদম শান্ত হয়ে গিয়েছেন। চলুন। অসীমবাবুর সঙ্গে আমরাও পা বাড়ালাম সান্ত্বনা দেবীর ঘরে যাবার জন্য। পুলকেশ তখনও চারপাশের জিনিসগুলোকে মন দিয়ে দেখছে। সান্ত্বনা দেবীর ঘরের বাইরে দাঁড়িয়ে অসীমবাবু বলল, আসুন। পুলকেশ মাথা নাড়িয়ে সম্মতি জানাতে আমরা সকলে মিলে গিয়ে ঘরে প্রবেশ করলাম। দেখলাম বিছানার উপর বসে রয়েছেন সান্ত্বনা দেবী। চোখের নিচে কালি পড়ে গেছে, মুখে লেগে রয়েছে বিষাদের ছাপ। আনমনা হয়ে চেয়ে রয়েছেন জানলার বাইরের দিকে। অসীমবাবু ওনাকে ডাকতেই উনি আমাদের দিকে চেয়ে বললেন, ও আপনারা বসুন না। না না, ঠিক আছে, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আশা করি আপনার অসুবিধে হবে না। বলুন, কি জিজ্ঞাসা করার আছে? যেদিন রাতে নবকুমারবাবু খুন হন সেদিন রাত্রে আপনি ওনার সাথে ছিলেন না? না, আসলে উনি মাঝে মাঝেই ব্যবসার কাজের জন্য রাত জাগতেন, যাতে আমার ঘুমের ব্যাঘাত না ঘটে, তাই উনি নিজের ঘরেই সব কাজ করতেন। আপনার ঘরটাও তো নিচে, সেদিন রাতে আপনি কোনো শব্দ শুনতে পাননি? না, আমি ঘুমের বড়ি খেয়ে ঘুমাই, আর সেদিনও খেয়েছিলাম। ঘুমের বড়ি খেয়ে ঘুমানোর ফলে ঘুমটা এতটাই গাঢ় হয় যে বাইরে কি ঘটছে বুঝতেই পারিনি। আচ্ছা, আপনার সাথে নবকুমারবাবুর বৈবাহিক সম্পর্ক কেমন ছিল? পুলকেশের এই প্রশ্নে প্রথমে একটু চমকে উঠলেন সান্ত্বনা দেবী, তারপর বললেন, আর 5টা স্বাভাবিক দাম্পত্যের মতোই ছিল। দম্পতি সংক্রান্ত কোনো আলোচনা হয়েছিল আপনাদের মধ্যে? না, এমনিতেই এসব কোনো কাজের ব্যাপারে উনি আমার সাথে বেশি আলোচনা করতেন না, কিন্তু সম্পত্তি ভাগের পর থেকেই ছোট ঠাকুরপো আর ওনার মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি শুরু হলো। তখন দেখতাম উনি একটু বেশি চুপচাপ হয়ে থাকতেন। আর ছোট ঠাকুরপোকেই বা কী করে দোষ দিই? সুমিকে দত্তক নিলেও ওকে তো নিজের মেয়ে বলে মেনে এসেছে, নিজের শিক্ষায় শিক্ষা দিয়েছেন। নিজে যেমন সংসার ধর্ম থেকে দূরে থাকার জন্য বিয়ে করেননি, তেমনি মেয়েটাও হয়েছে। মেয়েটাকে তো আমি নিজের হাতে মানুষ করেছি, জানি তো ও এখন ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, তবুও মুখ ফুটে কিচ্ছু বলবে না। ছোট ঠাকুরপোকে বড্ড ভালোবাসত মেয়েটা। কোথা থেকে কী যে হয়ে গেল, সব বোধহয় আমার পাপের ফল। সবাই ঠিকই বলে, পাপ করলে তার ফল এই পৃথিবীতেই ভোগ করে যেতে হয়। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন সান্ত্বনা দেবী। হঠাৎ করেই দরজায় টোকা দিয়ে এই বাড়ির কাজের ভৃত্য মদন এসে বলল, আগে বাবু আপনাদের জন্য জল পাঠালেন বড় দিদিমণি। রেখে দিয়ে যাও টেবিলে। পুলকেশের কথায় তিনি গ্লাসগুলো টেবিলের ওপর রেখে দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন। সেই দেখে পুলকেশ জিজ্ঞাসা করল, কিছু বলবেন আপনি? উনি সামান্য চমকে উঠে বললেন, আগে না বাবু, আমি আসছি। এই বলে তিনি একবার আমাদের সকলের দিকে চোখ বুলিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। ওনার এই ব্যবহারে আমি খানিক অবাকই হলুম। তারপর ভাবলুম, বাড়িতে একটা খুন হয়েছে, নিশ্চয়ই এই নিয়ে ভয়ে ভয়ে আছেন উনি। আপনাদের জিজ্ঞাসা শেষ হলে এবার একটু বিশ্রাম নিতে চাই। সান্ত্বনা দেবীর কথায় পুলকেশ সম্মতি জানিয়ে বলল, অবশ্যই, তবে দরকার পড়লে আবার কথা বলার জন্য আসতে পারি। আশা করি সমস্যা হবে না আপনার। না না, আপনাদের যা জানার আছে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেবার চেষ্টা করব।
আসি তাহলে আজ। এই বলে আমি পুলকেশের ঘর থেকে বেরোতেই দেখি নীলিমা একটা বল নিয়ে খেলা করছে। পুলকেশ ওর দিকে গিয়ে সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, একা একা খেলছো যে, আর কেউ নেই? নীলিমা একবার আমার মুখের দিকে আর একবার পুলকেশের মুখের দিকে তাকিয়ে করুণ মুখে বলল, না, এখন আর কেউ খেলে না। সুমি পিসি আগে কি সুন্দর খেলতো, কিন্তু এখন শুধু ঘরে বসে থাকে। আর সুকু পিসি তো এসেও কেমন লুকিয়ে লুকিয়ে পালিয়ে যায়। আমি কত করে ডাকলাম, সাড়াই দিল না। এই কথা শুনে পুলকেশ ভুরু কুচকে আমার দিকে তাকালো, তারপর নীলিমার দিকে ফিরে বলল, আচ্ছা বেশ, আমি তোমার সাথে খেলবো। তবে তার আগে তুমি বলো তো, তোমার সুকু পিসি তোমার ডাকে সাড়া না দিয়ে কী করছিল? ওই তো সেদিন যখন আমি বাইরে খেলছিলাম, তখন সুকু পিসি এসে আমায় একটু আদর করে বলল যে ঠাকমার কাছ থেকে একবার ঘুরে আসি, তারপর এসে তোমার সাথে খেলবো। তারপর ঠাকমার ঘরের দিকে গেল, কিন্তু কিছুক্ষণ পরে কাউকে কিছু না বলে তাড়াতাড়ি করে ঘরে চলে গেল। আমি অতবার করে ডাকলাম, তাও সাড়া দিল না। আচ্ছা ঠিক আছে, বেশ, তুমি এবার খেলো। তোমরা যে বললে আমার সাথে খেলবে, খেলবে না? হ্যাঁ খেলবো, কিন্তু এখন তো সন্ধে হয়েছে। আমরা বরং কাল সকালে অথবা একটু পরের দিকে আসবো, তোমার সাথে অনেকটা সময় খেলবো, ঠিক আছে? আচ্ছা, তাই মনে রেখো। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, পুলকেশ সব রকম মানুষের সাথে সুন্দরভাবে মিশে যায়। এই তো কিছুক্ষণ আগে মানুষগুলোকে ঠিক কেমনভাবে জেরা করছিল, আর এখন এই বাচ্চা মেয়েটির থেকেও কীরকম সরলভাবে কথাগুলো জেনে নিল। সত্যি ওর মতো মানুষের সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে নিয়েই মাঝে মাঝে গর্ববোধ করি। চলো হে সত্যজিৎ, আর একজনের সাথে কথা বলেই বাড়ি ফিরব। কার সাথে? চলোই না, দেখতে পাবে। আমরা এগোতেই দেখি এ বাড়ির ভৃত্য মদনদা এগিয়ে আসছেন। আমাদের দেখতে পেয়েই উনি আবার পিছন ফিরে চলে যেতে গেলে পুলকেশ ওনাকে ডেকে বলল, কি ব্যাপার, আমাদের দেখে উল্টো পথ ধরলেন যে? না না বাবু, আসলে একটা কাজ মনে পড়ে গেছিল। তা কতদিন হলো এখানে আছেন? আগেই 6 মাস মতো হবে। খুনের রাতে কোথায় ছিলেন আপনি? আগে বাবু, আমি তো ওই রান্নাঘরের পাশে ওই ঘরটা আছে না, ওখানেই থাকি। আচ্ছা, আপনি কি ভূপতি বাবুকে সেদিন রাতে ফিরতে দেখেছিলেন? হ্যাঁ। না 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 না, আমি সকালে বেরোতে দেখেছিলুম, রাতে ফিরতে দেখিনি। ঠিক আছে, আপনি যেতে পারেন। চলো সত্যজিৎ, এবার আমাদেরও ফিরতে হবে। আমি আর পুলকেশ শকুন্তলা দেবীর থেকে বিদায় নিয়ে রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। বাড়ি ফিরেই পুলকেশ ওর লাইব্রেরি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বুঝলাম ও এখন একান্তে এই কেস নিয়ে চিন্তা করতে বসবে। আমি পুটিরামকে হাঁক দিলাম 1 কাপ চা আনার জন্য। কিছুক্ষণ পর পার্বতী চা নিয়ে আসলো। চা সহযোগে দুজনের সন্ধ্যার আড্ডা বেশ জমে উঠেছে। আমাদের পুরো আড্ডা জুড়ে ছিল নবকুমার বাবুর খুনের বিষয়টা। এতক্ষণ ধরে কি নিয়ে গপ্প হচ্ছে ঠাকুরপোয়ার বউঠানের মধ্যে? আমাকেও তো একটু শোনাও, আমিও শুনি। আরে গল্প আবার কি, আমরা এই কেস নিয়েই তো কথা বলছিলাম। তা কি বুঝলে পারো? আমার মনে হয় ওই সুমি দেবী এই খুন করেছেন। এই কথা মনে হওয়ার কারণ কি পারো? 2টো কারণ আছে। 1, সুমি দেবীর সম্পত্তির ভাগ কম করে দেওয়া হয়েছিল। আর দ্বিতীয়ত, নবকুমার বাবুর সাথে ভূপতি বাবুর কথা কাটাকাটি বিষয়টা হয়তো উনি মেনে নিতে পারেননি। তাই হয়তো বাবার প্রতি ভালোবাসা থেকেই খুন করেছেন নবকুমার বাবুকে। না পারো, এরকমটা হলে মাঝে অনেক প্রশ্ন চিহ্ন থেকে যাবে।
তা সত্যজিৎ, তুমি তো সবটাই সামনে থেকে দেখলে আর শুনলেও, তোমার কি মনে হয়? আমার মনে হয় শকুন্তলা দেবীও এই খুনটা করতে পারেন। আমার কথা শেষ হবার সাথে সাথেই পার্বতী রে রে করে উঠল। উনি এই খুন করতেই পারেন না। উনি নিজে এসেই তো খুনের তদন্তের জন্য সাহায্য চেয়েছেন, আর ওনাকে দেখে মনে হয় না উনি খুন করতে পারেন বলে। আর নবকুমার বাবুকে খুন করে শকুন্তলা দেবীর কী লাভ? অনেকগুলো কারণ রয়েছে বৌঠান। প্রথমত, উনি যেদিন নিজের বাড়ি গিয়েছিলেন অথচ কারোর সাথে দেখা না করে লুকিয়ে এখানে চলে এসেছিলেন। দ্বিতীয়ত, নবকুমার বাবুর মৃত্যু হলে ওনার ভাগের সম্পত্তি শকুন্তলা দেবী, ওনার দাদা আর মায়ের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। মানে শকুন্তলা দেবীর ভাগে কিছুটা হলেও সম্পত্তির ভাগ বাড়বে। আর তাছাড়া এখন কারো মুখ দেখে কিছুই বোঝা যায় না বৌঠান। হয়তো নিজের দোষ ঢাকতে বা নিজেকে ভালো দেখানোর জন্যই পুলকেশের কাছে সাহায্য চাইতে এসেছিলেন। আমার কথা শুনে বৌঠান হয়তো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পুলকেশ তা থামিয়ে দিয়ে বলল, অনেক হয়েছে, এবার দুজনেই থামো। রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে যে, কাল আবার সকালে বেরোতে হবে। পরের দিন সকালে আমি আর পুলকেশ উপস্থিত হলাম নবকুমার বাবুর স্বর্ণ দোকানে। ভিতরে প্রবেশ করতেই এক মাঝবয়সী ভদ্রলোক বেশ নম্রভাবে আমাদেরকে অভ্যর্থনা জানিয়ে আমাদেরকে কি লাগবে জিজ্ঞাসা করলেন। আমরা পুলিশের লোক, নবকুমারবাবুর মৃত্যু সম্পর্কে কিছু জিজ্ঞাসা আছে। আশা করি আপনি তার ঠিকভাবেই উত্তর দেবেন। এতক্ষণ ভদ্রলোক হাসি মুখে কথা বললেও পুলিশের নাম শুনে যে ভয় পেয়েছেন তা বোঝা যাচ্ছে। তাই তিনি আমতা আমতা করে বললেন, হ্যাঁ হ্যাঁ স্যার, কি জিজ্ঞাসা করবেন করুন। আমি যা জানি সবটাই জানাবো। আপনার নাম আর কতদিন ধরে এখানে রয়েছেন? আগে নাম বিকাশ দে, এখানে প্রায় 7 বছর হলো কাজ করছি। আচ্ছা, দোকানের সমস্ত কর্মচারীর সঙ্গে নবকুমারবাবুর আলাপ কেমন ছিল? উনি এমনিতেই গম্ভীর প্রকৃতির ছিলেন, কাজের বাইরে বিশেষ কথা বলতেন না। তবে কাজে কিছু ভুল হলে সেটাও মোটেও বরদাস্ত করতেন না। কি হয়েছিল সেদিন? আর বলবেন না, সেদিন হিসাব নিকাশ করতে গিয়ে দেখি 1000 টাকার গরমিল। সে কথা বড়বাবুকে জানাতেই সে এক হুলুস তুলুস কাণ্ড। পরে যখন জানা গেল অসীম দাদাবাবু টাকাটা নিয়েছেন, বড়বাবু তো ওনার ওপর একদম চড়াও হয়ে গিয়েছিলেন। বাপ ছেলের মধ্যে সে কি বিবাদ! ছোটবাবু মানে ভূপতিবাবু এসেই তো থামালেন ওনাদের। কিসের জন্য টাকাটা নিয়েছিলেন? তা তো ঠিক জানি না। ভূপতিবাবুর ব্যবহার কেমন ছিল আপনাদের প্রতি? উনি তো একদম মাটির মানুষ ছিলেন, সবাইকে কম সময়ে বড্ড আপন করে নিতেন। ওনার এক পূর্ব পরিচিত বাল্যবন্ধুর সাথে বহুদিন পর সাক্ষাৎ হয়ে এমন গল্পে মেতে উঠলেন যে তারপর থেকেই ওই ডাক্তার ভদ্রলোক মাঝে মাঝেই ছোটবাবুর সঙ্গে এসে গল্পের আসর বসাতেন। তবে সেদিন যে কি... বিকাশবাবুকে আনমনা হতে দেখে পুলকেশ বলল, থামলেন যে, তারপর বলুন। না, সেরকম গুরুত্বপূর্ণ কিছু না। আমি হয়তো এমনি... বিষয়টা গুরুত্বপূর্ণ নাকি এমনি সেটা আমি বুঝে নেব, আপনি প্রথম থেকে বলতে থাকুন। পুলকেশের ঠান্ডা গলার ধমক খেয়ে বিকাশবাবু এবার গড়গড় করে বলতে লাগলেন, মাসখানেক আগে ওই ডাক্তার ভদ্রলোক আমাদের দোকানে সোনার হার গড়াতে আসেন। সেখানেই ছোটবাবু আর ডাক্তারবাবু একে অপরকে চিনতে পেরে গল্পের আসর বসান। তারপর থেকেই মাঝে মাঝে সময় পেলে উনি আর ছোটবাবু গল্পে মজে উঠতেন। কিন্তু এই 4-5 দিন আগেই দুপুরে সুমি দিদিভাই কোনো একটা দরকারে দোকানে এসেছিলেন, আর সেই সময় ডাক্তারবাবু এসেছিলেন। ছোটবাবু দুজনকে একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দিলে ডাক্তারবাবু সুমি দিদিভাইয়ের হাতের আঁচিলটা দেখে নানা প্রশ্ন করতে থাকেন। একটা আঁচিল দেখে কি প্রশ্ন করেন উনি?
ওই তো দিদিভাইকে কবে দত্তক নিয়েছিল, কোন আশ্রম থেকে নিয়ে এসেছিল, বা ওনার বাবা মায়ের ব্যাপারে কিছু জানেন কি না, এইসব। আর ছোটবাবুও সব প্রশ্নের জবাব দিচ্ছিলেন। এসব কথাবার্তা চলার পরেই ডাক্তারবাবু কেমন জানি আনমনে সেদিন বেরিয়ে গিয়েছিলেন। তারপর যেদিন রাতে বড়বাবু খুন হলেন, সেদিন সকালে ডাক্তারবাবু একজনকে দিয়ে খবর পাঠিয়েছিলেন যে ছোটবাবুর সাথে ওনার খুব জরুরি দরকার আছে, উনি যেন যত শীঘ্র সম্ভব ওনার সাথে গিয়ে দেখা করেন। এই কথা শুনে ছোটবাবু সেই যে বেরোলেন আর ফিরলেন না। আর এদিকে বড়বাবুও খুন হলেন। ডাক্তারবাবুর নাম কি? বিশ্বনাথ দাস। আপনার কি মনে হয় ভূপতিবাবুই এই খুন করেছেন? জানি না স্যার, তবে ছোটবাবুর মতো অমন ভালো মানুষ খুন করতে পারেন এটা ঠিক যেন বিশ্বাস হয় না। ঠিক আছে, আজ আমরা আসি। রাস্তার ফুটপাতে হাঁটতে হাঁটতে হঠাৎ পুলকেশ জিজ্ঞাসা করলো, কি বুঝছো বলো তো সত্যজিৎ? সত্যি বলতে সমস্ত ব্যাপারটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এর মাঝে আবার একজন ডাক্তারবাবু কোথা থেকে উদয় হলেন সেটাও তো বুঝতে পারছি না। আর ওনারই বা এমন কি জরুরি দরকার পড়ল যে তার জন্য তাড়াতাড়ি করে ভূপতিবাবুকে ডেকে পাঠালেন? আর সুমিদেবীকে দেখেই বা আনমনা হয়ে গেছিলেন কেন? উনি কি চিনতেন সুমিদেবীকে? আচ্ছা, এমনও তো হতে পারে যে অসীমবাবু সেদিন ঝামেলার রাগটা মনের মধ্যে পুষে রেখেছিলেন এবং সময় বুঝে হয়তো উনিই খুনটা করেছেন। ভায়া, আমাদের মনে হওয়ার ঘটে যাওয়ার মধ্যে না অনেকটা ফাঁক থাকে, বুঝলে? যদিও সবটাই অনুমান আর প্রমাণের ওপর ভর করেই সত্যিটা সামনে আনা যায়। এই চোখের সামনে যা দেখছো, যা শুনছো, সবটাই মনোযোগ সহকারে বিবেচনা করো, তাহলেই বুঝবে। তুমি কি বুঝছো ভায়া? বুঝছি তো অনেক কিছুই ভায়া, কিন্তু ঘটনা দুটোর মধ্যে যোগসূত্র কোথায় সেটা খুঁজে বের করতে হবে। তার জন্য আর একবার সবার সঙ্গে কথা বলা দরকার। তাহলে এখন কোথায় যাবে? নবকুমার বাবুর বাড়ি। নবকুমার বাবুর বাড়ি যখন পৌঁছলাম তখন সূর্যদেব মাথার উপর অবস্থান করছে। বাড়ির ভিতরে প্রবেশ করতেই মদনদা আমাদের দিকে এগিয়ে এসে বলল, এই বাবুরা আপনারা এই সময়? কেন আসতে পারি না নাকি আমরা মদনবাবু? সি 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 সি, সে কথা বলিনি আমি। আপনারা বসুন না। না, বসবো না। সকলে কি বাড়িতে আছেন? না না, অসীম দাদাবাবু তো কোথায় একটা বেরোলেন, এই বাকি সবাই ঘরেই আছেন। ঠিক আছে, আমরা একবার সুমি দেবীর ঘরের দিকে যাচ্ছি। নমস্কার, আমি পুলকেশ বক্সি, ভেতরে আসতে পারি? আমরা দুজনে ঘরে ঢুকতেই সুমি দেবী দুটো চেয়ার এগিয়ে দিলেন আমাদের বসার জন্য। আসুন পুলকেশবাবু, আপনিও আসুন সত্যজিৎবাবু। তারপর পুলকেশের দিকে তাকিয়ে মরিয়া হয়ে জিজ্ঞাসা করলেন, খুনের ব্যাপারে কিছু জানতে পারলেন বা বাবার কোনো খোঁজ পেলেন? না, আপাতত কোনো সন্ধান পাইনি ভূপতিবাবু, তবে খুব শীঘ্রই পেয়ে যাব। এবার আপনি বলুন তো, বিশ্বনাথ দাসকে চেনেন নাকি? বাবার বাল্যবন্ধু ডাক্তার বিশ্বনাথ দাসের কথা বলছেন? হ্যাঁ, ওনার কথাই বলছি। সেদিন দোকানে গিয়েই পরিচয় হয়েছিল ওনার সাথে। ভীষণ মিশুকে মানুষ উনি। তবে আমার হাতের আঁচিলটা দেখার পর থেকেই উনি কেমন যেন আনমনা হয়ে গিয়েছিলেন। যেদিন নবকুমার বাবু খুন হন সেদিন আপনার বাবা যে এই ডাক্তার বিশ্বনাথের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেটা আপনি জানতেন? না, এই বিষয়ে আগে জানতাম না। তবে জেঠু মারা যাবার পর দিদির থেকে জানতে পারি যে বাবা কিছু একটা বলার জন্য দিদিকে সকালেই এই বাড়িতে আসতে বলেছিল, কিন্তু সকাল হতে না হতেই তো সব শেষ। আচ্ছা, আপনাকে যেই আশ্রম থেকে আনা হয়েছিল
ওখানে কি আপনার যাতায়াত আছে? না, আমি শুধু নামটুকু শুনেছি। আর আমায় অনেকটা ছোটবেলায় ওখান থেকে নিয়ে আসার জন্য কোনো কিছুই আমার মনে নেই। আর বড় হয়ে যাওয়ার পর থেকে এই নিয়ে কোনো দিনই কোনো কথা হয়নি বাড়িতে। আজ আসি। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে হঠাৎ একটা টিনের তোরঙ্গ সারানোর আওয়াজ পেয়ে থেমে গেলাম। পুলকেশ আর আমি দুজনার দিকে তাকিয়ে আওয়াজ অনুসরণ করে এগিয়ে গেলাম রান্নাঘরের পাশের ঘরটার দিকে। বুঝলাম এটাই ভৃত্য মদনদার ঘর। ঘরে প্রবেশ করে পুলকেশ মদনদাকে ডাকতেই উনি এক প্রকার চমকে উঠলেন। তারপর তড়িঘড়ি করে আমাদের সামনে এসে বললেন, হে, আপনারা এখানে? আপনার ঘর থেকে কিসের একটা শব্দ হলো, তাই দেখতে এলাম। তা এখন বাক্স প্যাটরা গুছিয়ে কোথাও যাচ্ছেন নাকি? হে না না বাবু, আসলে ওই একটা জামা বের করছিলুম পরার জন্য। এই বাকিগুলো বড্ড ময়লা হয়েছে কিনা। এই দেখুন, আমি আপনাদের দাঁড় করিয়ে রেখে দিয়েছি, কিন্তু কোথায় যে বসতে দিই। হ্যাঁ, সব জামা কাপড়গুলো এলোমেলো হয়ে পড়ে আছে। মদনদা এতগুলো কথা বললেও পুলকেশ দেখলাম বিছানার উপর রাখা জামাগুলোর দিকে তাকিয়ে কি যেন দেখছে। তারপর মদনদার দিকে ফিরে বলল, এত ব্যস্ত হতে হবে না, আমরা এমনি ঠিক আছি। হ্যাঁ গে, এই একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, ওই যদি কিছু মনে না করেন। হ্যাঁ নিশ্চয়ই, বলুন। এই বড় কর্তাবাবুর খুনিকে, মানে ওই ছোট কর্তাবাবুকে ধরতে পারলেন আপনারা? পুলকেশ এবার তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছেন যে ভূপতি বাবুই এই খুন করেছে? আগে না, মানে ওই সবাই তো তাই বলছে, আর পুলিশও তো তাই তো বললুম। কিন্তু আমার যে অন্য কিছু মনে হচ্ছে। মদনদা এবার আমতা আমতা করে জিজ্ঞাসা করল, কি বুঝতে পারছেন? এই যে আমরা এসে আপনার কাজে দেরি করিয়ে দিচ্ছি, আজ আর আপনাকে বিরক্ত করব না। হে, এসব কি বলছেন বাবু? আপনারা তো আপনাদের কাজ করেছেন, আপনাদের যখন ইচ্ছে আপনারা আসতে পারেন। সে তো আসতেই হবে, তবে আজকের মতো এটাই অনেক। মদনদার ঘর থেকে বেরোলেই দেখলাম অসীমবাবু কোথা থেকে হন্তদন্ত হয়ে ফিরছেন। আমাদের দেখে ভুরু কুঁচকে বললেন, আপনারা এই সময় এখানে কি করছেন? কোথা থেকে ফিরছেন অসীমবাবু? আপনাকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছে। সে বিষয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি যেই কাজের জন্য এসেছেন সেটাই করুন। আজ 2 দিন হতে চললো, এখনো পর্যন্ত কেসের কোনো সমাধান করতে পারলেন না। কথাগুলো শুনে পুলকেশের চোয়াল শক্ত হয়ে গেলেও শান্ত স্বরেও বলে উঠল, খুব শীঘ্রই কোনো সমাধান হবে আর খুনিও ধরা পড়বে। তবে আপনি ঠিক কী কারণে আপনাদের দোকান থেকে কাউকে কিছু না জানিয়ে 1000 টাকা নিয়েছিলেন জানতে পারি কি? এসব আপনাকে কেন বলবো? আর আমাদের দোকান আমাদের সব, আমি যখন ইচ্ছা তখন টাকা নিতেই পারি। হ্যাঁ অবশ্যই নিতে পারেন, কিন্তু না বলে টাকাটা নেওয়ার জন্য নবকুমার বাবু যে আপনাকে সবার সামনে অপমান করেছিল, তার প্রতিশোধ নিতেই হয়তো আপনি খুনটা করেছেন। এসব কি আজে বাজে বকছেন? হ্যাঁ মানছি, আমি টাকাটা না বলে নিয়েছিলাম, আর বাবা তার জন্য যথেষ্ট অপমান করেছিলেন আমায়। এ বিষয়ে আমার মনে রাগ থাকলেও খুন করার মতো কাজ কি করে করতে পারি আমি? উনি আমার বাবা, আর নিজের বাবাকে খুন করার মতো জঘন্য অপরাধ আমি কিছুতেই করতে পারি না। বিশ্বাস করুন পুলকেশ বাবু, আমি সত্যিই খুন করিনি। সত্যি মিথ্যে সবই প্রমাণের ওপর ভিত্তি করে, কারোর মুখের কথায় নয়। আর যদি প্রমাণ হয় আপনি খুনি, তাহলে তৈরি থাকুন অসীমবাবু। পুলকেশের কথা শুনে অসীমবাবুর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে উঠেছে। সত্যি তো, অসীমবাবু যা মাথা গরমের মানুষ, হয়তো অপমানের প্রতিশোধ নিতেই এই খুনটা তিনি করেছেন। মনের ভিতরে 1000 প্রশ্নের ভিড়ে যখন আমি প্রায় হারিয়ে গেছি, ভাবছি পাশের জনকে কিছু জিজ্ঞাসা করব। তখনই পাশ থেকে পুলকেশ বলল, আমাকে কিছু জিজ্ঞাসা করে লাভ নেই সত্যজিৎ, সমস্তটাই ঘটনার সূত্র তোমার সামনেই রাখা আছে, খালি এক এক করে সাজিয়ে নাও, তাহলেই অর্ধেক সত্যি তোমার সামনে চলে আসবে।
আর যেটুকু সত্যি অন্ধকারে লুকিয়ে আছে কয়েকটা জায়গায় গেলে আশা করি তার উত্তরও মিলে যাবে, শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র। আমি এতদিন ধরে পুলকেশের সাথে সাথে থাকার জন্য এইটুকু বুঝতে পেরেছি যে এই কেসের অর্ধেকের বেশি সমাধান সে করে ফেলেছে, কিন্তু তার এই হেয়ালি কথাবার্তা মাঝে মধ্যেই আমার মাথার ওপর দিয়ে চলে যায়। কথা বলতে বলতে কখন যে থানার সামনে এসে দাঁড়িয়ে পড়েছি তা বুঝতে পারিনি। ভিতরে প্রবেশ করতেই দেখলাম বিধুবাবু কিছু একটা মন দিয়ে দেখছেন। পুলকেশ একবার নকল কাশি দিতেই উনি মুখ তুলে একবার বিরক্তি প্রকাশ করে বললেন, ও এসে গেছেন আপনারা? ময়নাতদন্তের রিপোর্টগুলো এসেছে? হ্যাঁ, সেইগুলোই দেখছিলাম, তার মধ্যেই তো আপনারা এসে পড়লেন। তো কি আছে রিপোর্টে? ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। তা ভূপতিবাবুর খোঁজ পেলেন আপনি? না না, কোথায় যে গা ঢাকা দিয়ে বসে আছে এটার প্রমাণ পর্যন্ত রাখেনি। বুঝলেন, অনেক আটঘাট বেঁধেই খুনটা করেছে, তবু আমার হাত থেকে এত সহজে পালাতে পারবে না। আমার সব লোক শহরের চারিদিকে ছড়িয়ে আছে, একবার দেখতে পেলেই সঙ্গে সঙ্গে তুলে আনবো, তারপর বোঝাবো আমার সাথে চালাকি করার মজা। অপরাধীরা সবসময় আটঘাট বেঁধেই অপরাধ করতে নাবে বিধুবাবু, তবে নিজেদের ভুলে কিছু না কিছু প্রমাণ রেখেই যায়। এবার আপনি যদি চোখ বন্ধ করে রাখেন তাহলে তো চোখের সামনে সমস্তটা থাকলেও আপনি তা দেখতে পাবেন না। পুলকেশের কথা শুনে বিধুবাবু বেশ চটেছেন। উনি বেশ ঝাঁঝের সাথেই বললেন, আপনার সাহস তো কম নয়, থানায় দাঁড়িয়ে আপনি আমাকেই অপমান করছেন। আর কি বললেন, আমি চোখ বন্ধ করে রেখেছি? আপনি জানেন আমার নামে? বিধুবাবু নিজের নামে গুণকীর্তন করার আগেই পুলকেশ বলল, হ্যাঁ জানি আপনার নামে সবাই ভয় পায়, আপনাকে সমীহ করে চলে। আর হ্যাঁ, একটু চোখটা খোলা রাখুন, পেয়ে যাবেন আসল অপরাধীকে। বিধুবাবু চোখ বড় বড় করে কিছু বলার জন্য মুখ খোলার আগেই পুলকেশ আমার হাত ধরে এমনভাবে বাইরে টেনে আনলো যে আমিও খানিকটা অবাক হয়ে গিয়েছিলাম। তারপর আগের ব্যাপারটা ভাবতেই দুজনে হেসে উঠলুম। যা বলেছ ভায়া। হাসি থামতেই পুলকেশ শান্ত হয়ে বলল, তুমি এখন বাড়ি ফিরে যাও সত্যজিৎ। সত্যকে বলো আমার জন্য অপেক্ষা না করে যেন খেয়ে নেয়। তুমি আবার এখন কোথায় যাবে শুনি? আর তাছাড়া সেই কোন সকালে তুমি চা বিস্কুট মুখে দিয়ে বেরিয়েছ, সেসব কি এখনো পেটে আছে নাকি? না না ভায়া, আমি কিছুতেই হতে দিতে পারবো না। তার ওপর বৌঠান তো আমায় কাঁচাই খেয়ে ফেলবে এই ভর দুপুরে তোমায় যদি না নিয়ে ফিরি। তুমি বরং একবারটি বাড়ি চলো, কিছু মুখে দিয়েই আবার বেরিয়ে পড়বে। না সত্যজিৎ, তুমি বুঝতে পারছো না, পাখি এমনিতেই উড়ে যাবে বলে তৈরি হচ্ছে। এরপর যদি একটুও দেরি করি তাহলে সত্যিই তার নাগাল পাওয়া মুশকিল হবে। আমি বরং পাখিকে খাঁচায় বন্দি করে তারপরেই শান্তিতে পেট পুজো করব। এখন আর দেরি করা ঠিক হবে না, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। আর হ্যাঁ, সন্ধেবেলা হয়তো বেরোতে হবে, তৈরি থেকো। আমায় একলা বাড়ি ফিরতে দেখেই পার্বতীর রাগ একদম সপ্তম আকাশে উড়ান দিয়েছে। মনে মনে আমার প্রাণপ্রিয় বন্ধুর জন্য আমার করুণা হতে লাগলো, এই ভেবে যে আজ বাড়ি ফিরলে বৌঠানের হাত থেকে তার রেহাই নেই। তাও আমি একটু সামাল দেওয়ার জন্য চেষ্টা করতেই রান্নাঘর থেকে ভেসে এলো, একদম নিজের বন্ধুর হয়ে কোনো কথা তুমি বলতে আসবে না ঠাকুরপো। মানছি অপরাধীকে ধরতে হবে, তা বলে নিজের নাওয়া খাওয়া সব ভুলে যাবে? আজ আসুক বাড়িতে, তারপর ওকে বোঝাবো। না, পার্বতী আজকে যেভাবে খেপেছে আর পুলকেশের আজ রেহাই নেই। বিকেল পেরিয়ে সন্ধে হবহব করছে, তখনও পুলকেশ না ফেরায় পার্বতী চিন্তায় একদম অস্থির হয়ে উঠেছে। আমারও যে মনে মনে চিন্তা হচ্ছে সেটা বৌঠানকে বুঝতে দিলাম না এবং বললাম, তুমি চিন্তা করো না বৌঠান, ও নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। আমি বরং একটু বাইরে গিয়ে দেখে আসছি, তুমি অত চিন্তা করো না। এই বলে আমি যখন উঠতে যাচ্ছি তখনই দেখি পুলকেশ ঝড়ের গতিতে ঘরে ঢুকছে। ওকে আসতে দেখে আমি আর বৌঠান শান্তির নিঃশ্বাস ফেললাম।
ঘরে না ফিরলেই তো পারতে। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সারাদিন খাওয়া নেই। সব শুনবো পারো, তার আগে গায়ে একটু জল ঢেলে আসি। তুমি বরং খাবার বার করো, এই অবেলায় উফ, গায়ে জল ঢালা। খাবার টেবিলে খেতে বসার আগেই পুলকেশ টেলিফোনে কাউকে একটা বলল। আপনার ফোর্স তৈরি রাখুন, আর ওই বাড়িতে আধ ঘন্টা পর একটা টেলিফোন করে জানিয়ে দেবেন ভূপতিবাবু ধরা পড়েছেন। ওপাশ থেকে কি উত্তর এলো জানা নেই, তবে পুলকেশ আবার বলল, যতটুকু বলছি সেটাই করুন, সময় হলেই সবটা জানতে পারবেন। এখন রাখি। বুঝলাম এতক্ষণ ধরে বিধুবাবুর সঙ্গে কথা বলছিল, কিন্তু কি বলল পুলকেশ? ভূপতিবাবু ধরা পড়েছেন এই কথাটা ওকে জিজ্ঞেস করতে যাব তার আগেই খেতে খেতে পুলকেশ বলল, সত্যজিৎ, তৈরি হয়ে নাও, বেরোতে হবে আমাদের। এই কথাটাই যথেষ্ট ছিল পার্বতীর ছাই চাপার আগে ঘি ঢালার জন্য। বলি, মস্করা পেয়েছো নাকি? হ্যাঁ, এই তো ফিরলে, আবার কোথায় যাবে? এবার কি বাড়ি ছেড়ে সারাদিন শুধু ওই অপরাধীদের পিছনেই দৌড়াবে বলে ভেবে রেখেছো? পারো, শান্ত হও। আজ এই পাখিকে খাঁচায় ভরতে না পারলে আমার কিছুতেই শান্তি হবে না। হয়তো বাড়ি ফিরতে আজ রাত হবে। তুমি জেগে থেকো না, খেয়ে শুয়ে পড়ো। আর চিন্তা করার কিছু নেই, পুলিশ থাকবেন আমাদের সাথে, আর তোমার এই ঠাকুরপো তো আছেই। নবকুমার বাবুর বাড়ির সামনে একটা অন্ধকার গলির মোড়ে প্রায় 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে রয়েছি। মশার গান আর কামড়ে আমার অবস্থা প্রায় নাজেহাল। পুলকেশকে বার কয়েক জিজ্ঞাসা করলেও তার একই উত্তর, সবুর করো সত্যজিৎ, সবুরে নেওয়া ফলে। কিছুক্ষণ পরেই দেখি নবকুমার বাবুর বাড়ি থেকে কেউ একজন গায়ে শাল চাপা দিয়ে বেরিয়ে এসে এদিক ওদিক তাকিয়ে খুব সতর্কভাবে সামনে দাঁড়িয়ে থাকা রিকশায় চেপে সামনের রাস্তার দিকে এগিয়ে চলেছে। সত্যি তো, এতক্ষণ খেয়াল করিনি ফাঁকা রাস্তায় একটা রিকশা দাঁড়িয়ে আছে। সত্যজিৎ, আর দাঁড়িয়ে থেকো না, চলো তাড়াতাড়ি, না হলে নাগালের বাইরে চলে যাবে। পুলকেশকে অনুসরণ করে আমরাও একটা রিকশায় চড়ে বসলাম। কিছুটা তফাৎ রেখেই সামনের রিকশাকে অনুসরণ করে চলেছি আমরা। মনের মধ্যে হাজার প্রশ্ন থাকলেও জানি এই মুহূর্তে কোনো উত্তরই পাওয়া যাবে না, তাই একরাশ উত্তেজনা মনের মধ্যে চেপে রেখে দিলুম। প্রায় 20 মিনিট পরে একটা নিস্তব্ধ জায়গায় রিকশাটা থেমে গেল। দেখলাম সামনের রিকশা থেকে সেই মানুষটা নেমে সোজা পথ ধরে হেঁটে চলেছে। আমরাও অত্যন্ত সাবধানে সামনের জনের পথ ধরে হেঁটে চলেছি। হঠাৎ লোকটা দাঁড়িয়ে পড়ে আশপাশটা লক্ষ্য করে একটা ঘরের মধ্যে ঢুকে গেল। পুলকেশ সেদিকে তাকিয়ে আমাকে বলল, এখানেই দাঁড়াবে তুমি। বিধুবাবু আর তার লোকজন আশেপাশেই আছে, ওনারাও এসে পড়বে। আমি ভিতরে যাচ্ছি, ওনারা আসলে ওনাদের সাথেই তুমি ভেতরে যাবে। মিনিট খানেকের মধ্যেই বিধুবাবু ওর দল বল নিয়ে হাজির হলো। আমি পুলকেশের কথাগুলো বলতেই উনি সবাইকে অত্যন্ত সাবধানে ভিতরে যাওয়ার জন্য আদেশ দিলেন। ওনাদের পিছন পিছন আমিও ভিতরে প্রবেশ করলাম, কিন্তু ভিতরে গিয়ে পুলকেশের অবস্থা দেখে আমি প্রায় আটকে উঠি। ওর বাঁ হাতের কনুইয়ের অনেকটা অংশ কাটা, আর সেখান দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। তার পাশেই একটা চেয়ারে এক ভদ্রলোক বাঁধা অবস্থায় পড়ে আছে। আর এ কি, মদনদা হাতে এই ধারালো অস্ত্র নিয়ে মেঝেতে পড়ে রয়েছে কেন? ওনার চোখ দিয়ে তখন আগুন ঝরে পড়ছে। ওনাকে অ্যারেস্ট করুন বিধুবাবু, আর ওনার হাত থেকে ওই অস্ত্রটা নিয়ে নিন, নাহলে আবার ওইটা দিয়ে আক্রমণ করে বসবেন। এই হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো কি? যাও, ওনার হাতে হাত করি পরিয়ে দাও। এ কি অবস্থা আপনার পুলকেশবাবু? হাতটা যে অনেকটাই কেটেছে। আপনার সবেতেই তাড়াতাড়ি মশাই, একটু অপেক্ষা করলেই তো এইসব তো হতো না। আপনি চিন্তা করবেন না, আমি একদম ঠিক আছি। তাই পুলকেশ, তোকে আমি এত সহজে ছাড়বো না কিন্তু বলে দিলাম। আগে নিজে ছাড়া পান কিনা দেখুন, তারপর না হয় আমার কথা ভাববেন। কনস্টেবলরা মদনদাকে নিয়ে যেতেই
আমি পুলকেশের কাছে গিয়ে ওর ক্ষতস্থানে রুমালটা বেঁধে দিলাম। এতে রক্ত পড়া কিছুটা হলেও কম হবে। পুলকেশ আমার কাজ দেখে খানিকটা হাসল, তারপর বিধুবাবুকে উদ্দেশ্য করে বলল, এনাকে আগে খোলার ব্যবস্থা করুন। দুদিন যাবৎ বাধা অবস্থায় পড়ে রয়েছেন উনি, একটু জল দিন ওনাকে। ভদ্রলোকের হাত পা মুখ খুলে দেবার পর উনি ক্লান্ত গলায় জল চাইলেন। আমাকে 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 একটু 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 জল দিন না, একটু জল, একটু 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 জল, একটু জল। জল খেয়ে একটু ধাতস্থ হতে পুলকেশ জিজ্ঞাসা করল, এখন ঠিক লাগছে তো আপনার? বাড়ি ফিরতে পারবেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, পারবো পারবো। আচ্ছা আচ্ছা, দাদা দাদা আর বেঁচে নেই না? আমি আমি তো দেখেছি দাদা কতটা কষ্ট পেয়েছে। আমি কিছুই করতে পারলাম না, আমি কিচ্ছু পারলাম না, কিচ্ছুটা। ভেঙে পড়বেন না ভূপতিবাবু, আপনার দাদার খুনির শাস্তি পাবে, আর সাক্ষী হিসেবে আপনাকে সুস্থ থাকতে হবে। বিধুবাবু আপনাকে যেই কাজটা করতে বলেছিলাম করেছেন তো? হ্যাঁ হ্যাঁ, খালি আমাদের পৌঁছানোর অপেক্ষা। তবে দেরি কেন, চলুন। মিত্র বাড়ির পরিবেশ আজ পুরো শান্ত, যদিও কিছুক্ষণ আগেই অসীমবাবু বেশ হম্বিতম্বি করছিলেন। তবে পুলকেশের ধমক খেয়ে উনিও চুপ করে গেছেন। এরপর শকুন্তলা দেবী জিজ্ঞাসা করলেন, পুলকেশবাবু, আর অন্ধকারে রাখবেন না আমাদের, এবার অন্তত বলুন ঠিক কি হয়েছে, আর কাকারি বা এমন অবস্থা কে করলো? তার আগে আপনি বলুন, সেদিন এই বাড়িতে এসেও আপনি কেন কারোর সাথে দেখা না করেই ফিরে গিয়েছিলেন? আমি তো আপনাকে আগেই বলেছি যে আমার একটা কাজ মনে পড়ে গিয়েছিল। মিথ্যে কথা বলবেন না শকুন্তলা দেবী, জানি সত্যিটা বলা আপনার পক্ষে দুঃখের, কিন্তু এই যে ঘটে যাওয়া সমস্ত ঘটনার সূত্রপাত ওই সম্পর্ককে কেন্দ্র করে। শকুন্তলা দেবী মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন, কোনো উত্তর দিলেন না। যেদিন আপনি আপনার মায়ের সাথে দেখা করতে এসে আপনাদের বাড়ির ভৃত্য মদনদার আপনার মায়ের অবৈধ সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন, আর বোধহয় এটাও জেনে গিয়েছিলেন যে সুমি আপনার নিজেরই দিদি। এসব কি আজগুবি কথা বলছেন আপনি? কোনো কিছু একটা মন গলা কথা আপনি বলে যাবেন, আর সেটাই কি আমাদের বিশ্বাস করতে হবে? আমার মা এরকম করতেই পারে না। প্রথমত, আমার কথার মাঝে আমি কারোর কথা বলা পছন্দ করি না অসীমবাবু। আর আমি মন গড়া কথা বলছি নাকি সত্যি বলছি তার প্রমাণ আছে আমার কাছে। আপনি শুধু চুপচাপ শুনুন। নবকুমার বাবুর সাথে বিয়ে হওয়ার আগেই শান্তনা দেবী আর মদন বাবুর মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। ওনারা জানতেন শান্তনা দেবীর বাড়ি থেকে কখনো এই সম্পর্ককে মেনে নেওয়া হবে না, তাই ওনারা বাড়ি থেকে পালিয়ে নিজেদের একটা ছোট সংসার সাজান। কিছুদিন পরে মদনবাবু কাজের জন্য বাইরে চলে যান। তখনই শান্তনা দেবী জানতে পারেন উনি অন্তঃসত্ত্বা। এরপর দিন কাটতে থাকে। শান্তনা দেবী হাসপাতালে যেই ডাক্তারের তত্ত্বাবধানে ছিলেন উনি হলেন শান্তনা দেবীর দাদার বন্ধু। শান্তনা দেবীকে চিনতে পেরেই উনি শান্তনা দেবীর দাদার কাছে খবর পাঠান। উনি জানতে পেরেই যখন খবর পাঠান, তখন সেই দাদা আর বোনের বদনাম যাতে না হয় তার জন্য ছোট শিশুটিকে অনাথ আশ্রমে রেখে আসেন। এরপর নবকুমার বাবুর সাথে শান্তনা দেবীর পুনরায় বিবাহ হয়, যদিও নবকুমার বাবু এ সমস্ত কিছুই জানতেন না। তারপর শান্তনা দেবীও ধীরে ধীরে সমস্তটা মেনে নিতে শুরু করেন। এরপর যখন ভূপতিবাবু সুমি দেবীকে এই বাড়িতে নিয়ে আসেন, তখন শান্তনা দেবী নিজের মেয়েকে কাছে পেলে ওনার দুঃখ কিছুটা হলেও কম হয়। হ্যাঁ, সুমি দেবী ওনারই মেয়ে, আর এটা উনি বুঝেছিলেন সুমি দেবীর হাতে থাকা আঁচিলটা দেখে। কি শান্তনা দেবী, আমি কি কিছু ভুল বললাম? শান্তনা দেবীর দিকে তাকাতে দেখলাম উনি মাথা নিচু করে চোখের জল ফেলছেন। পুলকেশ আবার বলতে শুরু করল, এরপর মদনবাবু ফিরে আসলেও ওনার কিছু করার ছিল না,
কারণ আপনার দাদা ওনাকে শাসিয়েছিলেন যদি উনি আপনাদের সাথে যোগাযোগের চেষ্টা করেন তাহলে উনি পুলিশে খবর দেবেন। আর সত্যি বলতে সান্ত্বনা দেবীর দাদা প্রতিপত্তির কাছে মদনবাবু কিছুই ছিলেন না। তারপর মদনবাবু সব আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু কয়েক মাস আগে আপনার দাদার মৃত্যুর পর মদনবাবু আবার ফিরে আসেন এই বাড়ির কাজের লোক হিসেবে। কিন্তু ততদিনে সান্ত্বনা দেবী এই সংসারে নিজেকে আবদ্ধ করে নিয়েছেন। তবুও মদনবাবু হাল ছাড়েন না। নিজের মেয়ে আর স্ত্রীকে চোখের সামনে দেখতে পেয়েও তাদের কাছে যেতে না পেরে ওনার সমস্ত রাগ গিয়ে পড়ে নবকুমার বাবুর ওপর। উনি মনে মনে সুযোগ খুঁজতে থাকেন নবকুমার বাবুকে সরিয়ে ফেলার। ভূপতিবাবু আর নবকুমার বাবুর সম্পত্তি নিয়ে ঝামেলাটাকেই উনি সুযোগ হিসেবে কাজে লাগিয়ে দেন। কিন্তু তার আগেই বিশ্বনাথ দাস অর্থাৎ সুমি দেবীর হওয়ার সময় যে ডাক্তার সান্ত্বনা দেবীকে দেখেছিলেন উনি ছিলেন ভূপতিবাবুর বাল্যবন্ধু। হঠাৎ একদিন সুমি দেবীর সাথে পরিচয় হয়ে ওনার মনে খটকা জাগে। তারপর উনি সমস্তটা নিশ্চিত হয়ে ভূপতিবাবুকে জানান। আর সেটা জানানোর জন্যই ভূপতিবাবু শকুন্তলা দেবীকে টেলিফোন করেন। কি ভূপতিবাবু, ঠিক বললাম তো? ভূপতিবাবু শুধু মাথা নাড়লেন। আপনাদের যদি আমার কথায় বিশ্বাস না হয়, ওই যে বিশ্বনাথবাবু বসে আছেন ওনাকে জিজ্ঞাসা করে নেবেন। সমস্তটা জেনে ভূপতিবাবু বাড়ি ফিরেই দাদাকে মানে নবকুমার বাবুকে জানাবেন বলে ঠিক করেন। কিন্তু গিয়ে দেখেন মদনবাবু ধারালো অস্ত্র দিয়ে ওনার দাদার বুকে আঘাত করছেন। দাদাকে বাঁচাতে গিয়ে মদনবাবুর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়, আর তার ফলে জামার একটা বোতাম খুলে খাটের নিচে পড়ে যায়। এরপর ভূপতিবাবুকে কাবু করার জন্য মদনবাবু ভারী বস্তু দিয়ে ওনার মাথায় আঘাত করেন। আর এই সমস্তটা সান্ত্বনা দেবী দেখেছেন। কিছু ভুল বললাম? পুলকেশের কথায় এবার সান্ত্বনা দেবী বলতে শুরু করলেন। না, প্রথম থেকে আমি ছিলাম না। মদন যেসব করবে সেটা আমি কোনোদিনও ভাবিনি, কিন্তু ওর রক্তমাখা হাত আমি দেখেছি। ঠাকুরপোর সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে মদন পিতলের বস্তুটা দিয়ে ঠাকুরপোর মাথায় মারতেই উনি জ্ঞান হারান। তখন মদন আমার হাত ধরে পালিয়ে যাওয়ার কথা বলে। আমি মদনকে ভালোবাসলেও ওর এই অন্যায় আমি মেনে নিতে পারিনি, কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়ার ক্ষমতাও আমার ছিল না। তাই ওকে বলেছিলাম ঠাকুরপোকে কয়েকটা দিন কোথাও লুকিয়ে রাখতে, আর তারপরে সুযোগ বুঝে যেন পালিয়ে যায়। কিন্তু তার আগেই কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন সান্ত্বনা দেবী। সুমি দেবী ওনার কাঁধে হাত রাখতে সুমি দেবীকে জড়িয়ে সান্ত্বনা দেবী বলতে লাগলেন, আমায় ক্ষমা করে দিস মা, আমায় ক্ষমা করে দিস। আমি তোকে আগলে রাখতে পারিনি। কিন্তু পুলকেশবাবু, আপনি বুঝলেন কি করে যে আসল খুনি কে? শকুন্তলা দেবীর কথা শুনে পুলকেশ হেসে বলল, প্রথম দিন আপনাদের বাড়িতে এসে নবকুমারবাবুর ঘরে খাটের নিচে একটা বোতাম পাই, আর মদনবাবুর ঘরে গিয়ে ওনার বিছানায় মেলা জামার মধ্যে একটা জামার বোতাম নেই দেখলাম। আর ওই জামার বোতামের সাথে আমার কাছে থাকা বোতাম দুটো একই। এরপর আপনাদের দোকানে গিয়ে বিশ্বজিৎ বাবুর কথা জানতে পারি। ওনার সাথে কথা বলার পর সমস্তটাই আমার কাছে পরিষ্কার হয়ে যায়। আর মদনবাবুকে ফাঁদে ফেলার জন্যই আজ বিধুবাবুকে আমি আপনাদের জানাতে বলি যে ভূপতিবাবুকে পাওয়া গেছে। কারণ এরকম খবর শুনলেই উনি নিজে সত্যিটা জানার জন্য ছুটতেন। আর হলোও তাই, পাখি নিজেই খাঁচায় বন্দি হলো। সমস্ত সত্যিটাই এখন আপনাদের সামনে। আমার কাজ আপাতত শেষ, এরপর বিধুবাবু সমস্তটা সামলে নেবেন। আমরা আজ আসি। বাইরে বেরিয়েই একটা সিগারেট ধরিয়ে হাঁটতে হাঁটতে পুলকেশ বলল, তোমার গল্পের প্লট সাজানোর সময় অনেক পাবে সত্যজিৎ। এখন তাড়াতাড়ি বাড়ি চলো তো দেখি। একই হাতের এই অবস্থা, তারপর বেশি দেরি করলে পারো আর রক্ষা রাখবে না। বুঝলুম, আমার ভায়া বাইরে যতই তাবড় তাবড় রাঘব বোয়ালদের সায়স্তা করুক না কেন, পার্বতীর কাছে সে এখনো নিতান্তই শিশু। শুধু আমার বন্ধুটিই না, মনে হয় পৃথিবীর সব বিবাহিত পুরুষেরই এই একই হাল।